নমস্কার। আজকে আমরা রবার্ট কিওসাকির সেই বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে একটু গভীরে যাব। পার্সোনাল ফাইন্যান্সের জগতে তোলপাড় ফেলা একটা বই, তাই না? একদম। আর আমাদের কাছে এর একটা বেশ বিস্তারিত পর্যালোচনা আছে, তো সেটার ভিত্তিতেই আলোচনাটা এগোবে। হ্যাঁ, বইটার মূল ব্যাপারটা হলো লেখকের দুই বাবার আর্থিক দর্শন। একজন ধনী বাবা, মানে তার বন্ধুর বাবা, যিনি ছিলেন উদ্যোক্তা। আর অন্যজন লেখকের নিজের বাবা, গরিব বাবা, উচ্চশিক্ষিত কিন্তু টাকা পয়সার ব্যাপারে চিরাচরিত পথের পথিক। ঠিক। তো আজকের আলোচনায় আমরা এই বইয়ের মূল শিক্ষা, এর ভালো দিক, খারাপ দিক আর কেন এটা এত জনপ্রিয় হলো এইসব বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। পর্যালোচনায় যেটা প্রথমেই উঠে এসেছে সেটা হলো প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে আর্থিক শিক্ষার গুরুত্ব। গরিব বাবা যেমন জোর দিতেন ভালো চাকরি, ভালো ডিগ্রির ওপর, একটা সুরক্ষার ওপর, তাই তো? হ্যাঁ, কিন্তু ধনী বাবা বলতেন অর্থ কিভাবে কাজ করে, অ্যাসেট মানে কি, লায়াবিলিটি কি, বিনিয়োগ, এইগুলো নিজে নিজে শেখাটা জরুরি। আর এখানেই ওই অ্যাসেট আর লায়াবিলিটির ব্যাপারটা আসে। কিওসাকির ওই বিখ্যাত কথাটা মনে আছে? কোনটা? ধনীরা অ্যাসেট কেনে, গরিব আর মধ্যবিত্তরা লায়াবিলিটি কেনে আর ভাবে ওটাই অ্যাসেট। ও হ্যাঁ, মানে খুব সহজ করে বললে অ্যাসেট টাকা পকেটে ঢোকায়, একদম। যেমন ধরুন ভাড়া বাড়ি বা স্টক ডিভিডেন্ড। আর লায়াবিলিটি? লায়াবিলিটি টাকা পকেট থেকে বের করে, গাড়ির লোন বা ধরুন নিজের থাকার বাড়ির মর্টগেজ। কিন্তু এখানেই তো একটু কিন্তু আছে। মানে অ্যাকাউন্টিংয়ের সাধারণ সংজ্ঞার সাথে তো এটা ঠিক মেলে না। ঠিক, প্রচলিত হিসাবে আপনার নিজের বাড়িটাও তো অ্যাসেট, কারণ তার একটা বাজার দর আছে। হুম। কিন্তু কিওসাকি দেখছেন ক্যাশ ফ্লোর দিক থেকে, মানে টাকা আসছে না যাচ্ছে। যে বাড়ি থেকে টাকা যাচ্ছে আসছে না, সেটা তার কাছে লায়াবিলিটি, যতক্ষণ না ওটা থেকে ভাড়া আসছে বা অন্য কোনো আয় হচ্ছে। কিন্তু এই সরলীকরণটা কি একটু মানে বিভ্রান্তিকর হতে পারে না? যেমন নিজের থাকার বাড়িটাকে শুধু দায় ভাবা, মানসিকতাটা বদলানো, খরচের বদলে আয়ের উৎসের দিকে ফোকাস করা। আর এই সূত্রেই আসে র্যাট রেসের ধারণাটা, মানে ইঁদুর দৌড়। পর্যালোচনায়ও এটা বেশ গুরুত্ব পেয়েছে। হ্যাঁ, মানে শুধু মাইনে পাওয়া আর খরচ করার চক্র। ঠিক, মাস পয়লা বেতন পেলাম আর মাসের শেষে প্রায় সব শেষ, এই চক্রে আটকে থাকা। হুম। ধনী বাবা শেখান কিভাবে এই চক্র থেকে বেরোতে হবে, আয় তৈরি করে এমন সম্পদ বা অ্যাসেট বানিয়ে। টাকাকে নিজের জন্য খাটানো, টাকার জন্য শুধু খেটে না মরা। একদম, নিজের ব্যবসা শুরু করা, ইনভেস্ট করা, প্যাসিভ ইনকামের দিকে নজর দেওয়া। প্যাসিভ ইনকাম মানে? মানে এমন আয় যা পেতে আপনাকে সবসময় সক্রিয়ভাবে কাজ করতে হচ্ছে না, ধরুন বইয়ের রয়্যালটি বা ফ্ল্যাটের ভাড়া। আচ্ছা, পর্যালোচনায় বইটার ভাষার খুব প্রশংসা করা হয়েছে, বেশ সহজবোধ্য। হ্যাঁ, যাদের ফাইন্যান্স নিয়ে তেমন ধারণা নেই তারাও সহজে ধরতে পারে। এটা একটা বড় কারণ জনপ্রিয়তার। মানুষকে ইন্সপায়ার করে, নিজের আর্থিক ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখায়। আর আর্থিক সাক্ষরতার মতো জরুরি বিষয়ও তো মনোযোগ টানে, তাই না, যেটা স্কুলে তেমন শেখানো হয় না। একেবারে। আর ওই দুই বাবার গল্পের মাধ্যমে বলায় ব্যাপারটা বেশ আকর্ষণীয় লাগে। তবে এই সরলতার কারণেই কিছু সমালোচনাও আছে যা পর্যালোচনায় এসেছে, যেমন ধরুন সুনির্দিষ্ট আর্থিক কৌশলের অভাব। হ্যাঁ, আইডিয়াগুলো ভালো, কিন্তু কিভাবে ঠিকঠাক প্রয়োগ করতে হবে তার স্টেপ বাই স্টেপ গাইড তেমন নেই। অ্যাসেট লাইবিলিটির ওই সরলীকরণটাও কারো কারো কাছে বিভ্রান্তিকর মনে হতে পারে। আর একটা সমালোচনা হলো ঝুঁকি নিতে খুব বেশি উৎসাহিত করা হয়, কিন্তু ঝুঁকির খারাপ দিকগুলো নিয়ে তেমন আলোচনা নেই। পর্যালোচনায় আরেকটা প্রশ্ন তোলা হয়েছে, এই ধনী বাবা চরিত্রটা কি আসলেই বাস্তব, নাকি কিছুটা কাল্পনিক বা অতিরঞ্জিত? হ্যাঁ, এই সন্দেহটা অনেকেই করেন, আর সেটা যদি সত্যি হয় তাহলে পরামর্শের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আর কিছু বিষয়ে বারবার আসায় কারো কাছে একঘেয়েও লাগতে পারে। তা ঠিক, কিন্তু এর প্রভাব, সেটা তো বিশাল। সে তো বটেই, বিশ্বজুড়ে 4 কোটির বেশি কপি বিক্রি, ভাবা যায়। বহু ভাষায় অনুবাদ হয়েছে। এর উপর ভিত্তি করে তো একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি হয়ে গেছে। আরও বই, সেমিনার, ওই যে ক্যাশফ্লো গেমটা। হ্যাঁ হ্যাঁ, ক্যাশফ্লো গেম। রিয়েল এস্টেট বিনিয়োগকারীদের একটা প্রজন্মের ওপর এর খুব প্রভাব দেখা যায়। এটা একটা প্রশ্ন তোলে, কিন্তু এই আইডিয়াগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব আসলে কতটা? তাহলে সব মিলিয়ে নির্যাসটা কি দাঁড়ালো? পর্যালোচনা অনুযায়ী যারা পার্সোনাল ফাইন্যান্সের নতুন
বা ধরুন উদ্যোক্তা বা বিনিয়োগকারী হতে চান, তাদের জন্য চিন্তাভাবনা শুরু করার একটা ভালো বই। হ্যাঁ, পর্যালোচনায় তো 10-এ 8 দেওয়া হয়েছে স্কোর। বেশ ভালো। এটা হয়তো হাতে কলমে ফিন্যান্সিয়াল প্ল্যানিংয়ের বই নয়। কিন্তু মাইন্ডসেট বদলানোর জন্য একটা ধাক্কা দেয়। একদম। পরিশেষে বলা যায় এর আসল গুরুত্ব হল অর্থ, চাকরি, শিক্ষা, সম্পদ এসব নিয়ে আমাদের পুরনো ধারণাগুলোকে চ্যালেঞ্জ করা। কিছু সীমাবদ্ধতা, কিছু বিতর্ক আছে ঠিকই। কিন্তু আর্থিক স্বাধীনতার পথে হাঁটার জন্য এটা অনেকের কাছেই একটা ভালো শুরুর বিন্দু হতে পারে। এই আলোচনা থেকে আমার মাথায় একটা অন্য প্রশ্ন আসছে। বইটা তো মূলত টাকা আনে এমন আর্থিক সম্পদের ওপর জোর দিয়েছে, কিন্তু এই আর্থিক দিকটা বাদ দিলে একজন মানুষের জীবনে আর কি কি সম্পদ থাকতে পারে? ধরুন তার জ্ঞান, তার দক্ষতা বা তার নেটওয়ার্ক। বাহ, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এগুলোও তো এক ধরনের সম্পদ, তাই না? হয়তো সরাসরি টাকা আনে না সবসময়, কিন্তু জীবনকে অন্যভাবে সমৃদ্ধ করে। এটা নিয়েও কিন্তু ভাবা যেতে পারে।